নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো এবং আমি আগের থেকে ভালো আছি, যদিও মাথায় খুব সর্দি জমে আছে, গলার স্বরটা নাকি নাকি হচ্ছে আর কাশি হয়েছে। তবু জ্বরটা নেই এবং সেই মাথায় অসহ্য যন্ত্রণা, গা হাত পায়ে অসহ্য যন্ত্রণাটা অনেক কমে গেছে ঈশ্বরের কৃপায়, আমার পরম ভগবান ভোলানাথের কৃপায়। তো তোমরা প্রত্যেকে সাবধানে থেকো। এই সময় তো সিজন চেঞ্জের টাইম। সিজন চেঞ্জের থেকে বলা উচিত বৃষ্টি পড়ছে এবছর। তো মানে বৃষ্টি আমাদের ভাসিয়ে নিয়ে গেছে, এখনও কত জায়গায় জল জমে আছে। তো আজকে আমি যেই বিষয় বলতে বসেছি সেটার দিকেই অগ্রসর হই। একটি অস্বাভাবিক ঘটনা, ভৌতিক ঘটনাই বলতে পারো। এটা আমার নিজের কানে শোনা এবং দেখা। করোনা 2020-তে আমাদের জীবনে এসেছিল এবং 20, 21, 22-এরও গোড়ার দিকে ছিল। তো করোনা একটা বিশাল অভিশাপ এবং অনেকের পরিবারে কেউ না কেউ এই করোনার কবলে পড়ে চলে গেছে এবং অনেকের জীবনে করোনা এসছে, হয়তো তারা চলে যায়নি, বেঁচে গেছে, কিন্তু কিছু না কিছু ক্ষতি তাদের হয়েছে। যেমন আমার এক বান্ধবী, সে আলিপুর কোর্টের একজন নামকরা ক্রিমিনাল লয়ার। ওর করোনা হয়েছিল, খুব সাংঘাতিকই হয়েছিল, কারণ ওর সুগার আছে, সুগারে তো শরীরটা দুর্বল, ওই জন্য মানে করোনার থাবাটা বেশ প্রবলভাবে বসেছিল, খুব ভুগেছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সে কানে কম শুনছে, ফোনে কথা বলতে গেলে বারবার করে। ওই জন্য আমি বলি, শোন, মন দিয়ে শোন। তো বলে, শুনবো কি, আমি কানে ভালো করে শুনতে পাই না। এবং ও আমাকে নিজে বলেছে, জানিস, আমার না আগে খুব ব্রেনটা শার্প ছিল, মানে সব আমি মনে রাখতে পারতাম, বাড়ি অনেকে কি ক্লায়েন্ট কি বলছে, আমি কিন্তু ডায়েরি মেনটেন করতাম না, বাড়িতে এসে তারপরে আমি ডায়েরিতে লিখতাম, এত ব্রেন শার্প ছিল। কিন্তু এখন আমি অধিকাংশ কথাই ভুলে যাই, মনে রাখতেই পারি না এবং পায়েও অসহ্য একটা যন্ত্রণা হয়, হাঁটা চলাও খুব একটা করতে পারি না, যে কারণে আমি কাজ কমিয়ে দিয়েছি। এবার এও আমার স্কুলে আমার সঙ্গে পড়েছে এবং আর এক বান্ধবী, সে সিএসসিতে কাজ করে, তারও করোনা হয়েছিল। তার শরীরটা কিনে যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মানে ময়েশ্চারাইজারের অভাব এবং পা দুটোতে অসম্ভব ব্যথা, হাঁটা চলা করতে তার নাকি বেশ কষ্ট হয় এই করোনার পর। মানে করোনা কিন্তু জীবনে মৃত্যু তো দিয়েইছে এবং যাদের ক্ষেত্রে মৃত্যু দেয়নি তাদের কিন্তু কিছু না কিছু ক্ষতি করে গেছে। তো এই নিয়ে আমি আর বেশি বাড়াচ্ছি না কথা, আমি মূল বিষয়ে আসি। আমাদের পাড়াতে শেষের দিকে থাকে, আমাদের গলির শেষের দিকে থাকে একটি থাকতো, এখন কেউই নেই, থাকতো। ওরা বাবা আর মেয়ে থাকতো। কেন বাবা আর মেয়ে থাকতো সেটা বলতে গেলে আমাকে অনেকটা বছর আগে যেতে হবে, যেহেতু এটা একটা ভৌতিক ঘটনা, ওই জন্য আমি আগের ঘটনাটা খুব একটু একটু করে বলছি তোমাদেরকে। আমার যখন বিয়ে হয়েছিল না, বিয়ে হওয়ার পর আমি যখন প্রেগনেন্ট, তখন একটি মেয়ে তার দুই বোনকে নিয়ে আমাদের বাড়িতে এলো। তাকে আমি কোনোদিন আগে দেখিনি, মানে বিয়ের সময় থেকে তখনও পর্যন্ত আমি দেখিনি। তো আসার পর সে আমার শ্বশুরমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, তো আমার শ্বশুরমশাই তাকে বললো, কিরে হঠাৎ প্রণাম করছিস কেন? একটা 15-16 বছরের ফুটফুটে মেয়ে, বেশ লম্বা চুল, এখন আমার মনে আছে, খুব লম্বা চুল। তখন বললো যে আমি আইসিএসসি পাশ করেছি, আর সঙ্গে দুটো মেয়ে এসছে। তখন আমার শ্বশুরমশাই বললো, এরা কারা? বলে, এ তো আমার নিজের বোন, আমরা 3 বোন। তাই নাকি, তোদের এই বোন দুটো কবে হলো না? বলে, হ্যাঁ, আমরা তো 3 বোন, আমরা 3জনই প্র্যাক মেমোরিয়ালে পড়ি। তো আমার শ্বশুরমশাই বললো, বাহ, ভালো পাশ করেছিস, তোর হাতে কিছু টাকা দিল, বলে ওরা দৌড়ে দৌড়ে চলে গেল। তখন আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন বলছে, ওই দুজনকে আমি ঠিক চিনি না, আমাদের পাড়াতে শেষে অঞ্জন বলে একটি ছেলে আছে, তার মেয়ে, তার মেয়ে, 3টে মেয়ে, মানে এ বড় মেয়ে, তার বউ
অঞ্জনদাকে ছেড়ে একটি পরপুরুষের সঙ্গে চলে গেছিল। এবং আমার যতদূর মনে হয়, এটা আমার শ্বশুরমশাই বলছে, পরের দুটো বোন সেই পক্ষে, মানে ওই যার সঙ্গে চলে গেছিলো সেই লোকটার আমাদের এই শিয়ালদাতেই তার ভাতের হোটেল ছিল, পয়সাওয়ালা মানুষ, গাড়ি, সল্টলেকে বাড়ি, একটা যোধপুর পার্কে বাড়ি, তার নিজেরও বউ ছিল, নিজের বউয়ের উনি নিঃসন্তান ছিলেন। তারপরে এ পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিল, তার ফলে অঞ্জনদা মানে যার কথা বলছি সে একা হয়ে গেল। সে তখন একাই সেখানে, মানে যেই বাড়িতে ওরা রেন্টেড হাউস, বাড়ি ভাড়া থাকতো, সেখানে থাকতে আরম্ভ করলো। তো তারই এই মেয়ে, তা গেল। তারপরে কিছুদিন পর, মানে কিছুদিন পরাটা বলাটা ভুল, অনেক বছর পর, মেয়েটার নাম, ডাকনাম নাকি টুয়া, এবং ভালো নাম ছিল অঙ্গনা চক্রবর্তী। অনেক, মানে আমার বিয়েকে, আমার দুই মেয়ে হয়ে গিয়ে তারা স্কুলে চলে গেছে বা বেশ বড় হয়ে গেছে। একদিন দেখলাম সেই টুয়া, যে ওই আইসিএসসি পাশ করে আমার শ্বশুরমশাইকে প্রণাম করতে এসেছিল, সে এসছে, ওর বাবার কাছে এসছে। খুব রুগ্ন, রোগা সোগা চেহারা, মানে ধুঁকছে, মানে দিনের পর দিন শারীরিক অত্যাচার বা খেতে পায় না এই রকম অবস্থা। চোখের তলায় কালি, সেই সুন্দর লম্বা চুল নেই, গায়ের রং ফর্সা ছিল, গায়ের রং তামাতে তামাতে হয়ে গেছে। তো ওর মা তো বেশ বড়লোকের বাড়ির বড়লোক, মানে এখনকার যে স্বামী সে বড়লোক এবং মানে অবস্থাপূর্ণ ভদ্রলোক। তো এই মেয়েটা তো প্রথম দিকে তো যত্নআত্তি হতো, কেন এরকম হলো শোনো। মেয়েটি কোনো কারণে একটি মুসলিম ছেলের পাল্লায় পড়েছিল, এবং নিজেরও, দেখো আমি ওই ছেলেটিকে দোষ দিই না, নিজেরও মানে ইচ্ছে ছিল তার সঙ্গে সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, এবং তার নতুন বাবা এবং তার মা তাকে ছাড়িয়ে নিয়ে এসে পুলিশের সাহায্য নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল, নিয়ে এসে তাকে চেন্নাইতে পাঠিয়ে দিয়েছিল তার মামার কাছে, যাতে সেখানে সে থেকে লেখাপড়াটা চালাতে পারে। তো কিন্তু সে সেখান থেকেও একদিন কোনো কারণে ওদের চোখে ধুলো দিয়ে, মামা মাইমার চোখে ধুলো দিয়ে সে পালিয়ে এসে আবার এই ছেলেটির কাছে চলে আসে। বা তার মানে মেয়েটাই সাংঘাতিক পাজি মেয়ে। তো এসে ওদের বাড়ি ছিল ফুলবাগান কাদাপাড়ার ওখানে, ওদের বাড়ি ছিল, বাড়ি মানে বস্তি বাড়ি, সেখানে ছিল। তারপরে বাচ্চা হতে আরম্ভ করলো, একাধিক বাচ্চা, মানে 6টা বাচ্চা, তার মধ্যে 5 জন জীবিত, 1 জন মৃত। প্রথম নাকি একটি ছেলে হয়েছিল, সেটা মারা গেছিল হওয়ার 1 মাসের মধ্যে। তারপর পরপর 5টা ছেলে মেয়ে। যে বর, সে একটি চামড়ার কারখানা, ওই পিকনিক গার্ডেনের ওদিকে না অনেক চামড়ার কারখানা আছে, ওই চামড়ার কারখানাতে ওর স্বামী কাজ করে, কতই বা টাকা পায়। তার মধ্যে বাড়িতে এক গোষ্ঠী লোক তো আছেই, তারপর বউ, তার 5-5টা ছেলে মেয়ে, খেতে পায় না ঠিক করে, কোনো রকমে খায়, এদিকে 5-5টা বাচ্চা, খাওয়া জোটে না, কোনো রকমে একবেলা খেতে পায় কি পায় না, এই রকম অবস্থা। শেষ পর্যন্ত মেয়েটা প্রায় মৃত, প্রায় মাঝখানে কি হয়েছিল, ওর পায়ের জোর কমে গেছিল, পায়ের জোর কমে গিয়ে ওকে যতদূর সম্ভব আরজি করে ভর্তি করা হয়েছিল। তারপরে সেখানে তার চিকিৎসা হয়ে এসেছিলো, মানে এতই সে দুর্বল যে পায়ের জোর কমে গেছিলো। তখন কি কারণে ওর বাবা মনে হয় জানতে পেরেছিল, মানে ওই অঞ্জনদা জানতে পেরেছিল, জেনে মেয়েটিকে বলেছিল, তুই যদি তোর সব ছেড়ে দিয়ে, তোর বর 5-5টা ছেলে মেয়ে ছেড়ে দিয়ে যদি আসতে পারিস, তবেই তোর ভার আমি নেব। কারণ আমি আর্থিক দিক থেকে আমি এখন দুর্বল হয়ে পড়েছি। আগে উনি ওই LIC PLF হিসাবে এজেন্সি নিয়ে কাজ করতেন, তারপরে বউ চলে যাওয়ার পর খাওয়া দাওয়া তো ঠিক করে হয় না, এবং মনেও একটা কষ্ট এবং অপমান। পাড়ার লোকেরা বলে, দেখো এই লোকটি বউকে ছেড়ে চলে গেছে, এটা একটা কম অপমান না। তো কাজও কমে এসেছিল বলে আমারই কোনো রকমে চলে, তবু আমি তোর দায়িত্ব নেব, তুই যদি একা আসিস। তখন মেয়েটা চিন্তা ভাবনা করে
মরতে বসেছে সে, না চিন্তা ভাবনা করে সে বলল সে চলে আসবে, এবং ওদের যে বিবাহ বিচ্ছেদ সেটা করে সে চলে এলো। এই তখন দেখলাম মানে ঢুকছে, এই সকালে গিয়ে এই মোড়ের মাথায় একটা দোকান আছে, সেখান থেকে পাউরুটি একটু কলা কিনে বাবা তার মেয়েতে ব্রেকফাস্ট করতো আর কি। তো সেই রকম তারপরে ওদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কাজ ওই জমানো টাকা সুদে খুব সুদ পেত না অঞ্জনদা, কোনো রকমে মা বাবাতে আর মেয়েতেই সেদ্ধ ভাত ভাতে ভাত রাত্রিবেলা কোনো রকমে টুকটাক কিনে খেয়ে নিত। এরমভাবে চলতে লাগলো। এমনকি ওরা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির ভাড়াও তারা দিতে পারে না। তার ফলে কি হয়েছে, দিনের পর দিন ভাড়া না পেলে পরে, এবং রেন্ট কন্ট্রোলেও তারা ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। তো দিনের পর দিন ভাড়া না দেওয়াতে বাড়িওয়ালা তাদের তোলার চেষ্টা তো করবেই। তার ফলে তাদের পানীয় জল এবং ইলেকট্রিসিটি ওরা কেটে দিল। পানীয় জল দিতে পারবে না, আর ইলেকট্রিক কারেন্ট ওরা কেটে দিল। তো অন্ধকারে ওরা বাপেতে আর মেয়েতে একটা ঘর, আর তার সঙ্গে তো ওই অঞ্জনদা সকালবেলা এত বোতলে করে রাস্তার যে খাওয়ার জলের কল সেখান থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতো একটা ব্যাগের মধ্যে, বিগ শপার ব্যাগের মধ্যে করে 10-15টা বোতল, ওই দিয়েই কোনো রকমে বাবাতে আর মেয়ের খাওয়া দাওয়া করতো, এই করে চলতো। দিন দিন শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ও টিউশন চললো, যেহেতু প্র্যাটে পড়া মেয়ে, যদিও পড়াশুনো অগ্রসর হয়নি, উচ্চ মাধ্যমিক বা ওদের যে আইসিএসসি বোর্ডের যে বোর্ডসে 12-এ বোর্ডস পাস করার পর সে 1 বছর কলেজ গেছিলো, তারপরে আর যাবে, বছর বছর তো বাচ্চা হচ্ছে। তো ও তখন টিউশন চললো, তো রোজ বিকেলবেলা টিউশন করতে যেত, এই করে চলছিল। তা যেহেতু ওদের বাড়িতে নেই, কারেন্ট নেই, তো আমার বাড়ির লাগোয়া যেই বাড়িটি, মানে আমাদের গলিতে ঢোকার মুখেই একটি গেস্ট হাউস আছে, তো গেস্ট হাউসটা তলায় একটি পরিবারও থাকে, 2টো ঘর নিয়ে। তো তাদের বাড়িতে ওই অঞ্জনদা প্রত্যেক দিন না ওই দিতে আসতো, জানো, মোবাইলের চার্জ দিতে আসতো, এবং শীতকালে তো গরম জলের দরকার হয়, তো ওদের গ্যাস ছিল না, স্টোভে যেহেতু ওদের রান্না হতো, তাই জন্য ওই গরম জল করার জন্য এই ইলেকট্রিক মানে ইমার্শন টিউব স্টিক আছে না, ওই একটা কাঠি মতন যেখানে জল গরম করে, ওই নিয়ে এদের বাড়িতে গরম জল করতে আসতো। আর বাইরে থেকে, ও বাড়ির ছেলের নাম সুমন, তো বাইরে থেকে রোজ সকালবেলা এই 7টা নাগাদ আসতো, সকাল 7টায় এসে রোজ ডাকতো সুমন সুমন সুমন। তো সুমন দরজা খুলে দিত, তখনও ওই ওনার মেয়ের মোবাইল চার্জে বসিয়ে আবার চলে যেত। এইটা ছিল ওদের ডেলি কাজ। তো 2020 ডিসেম্বর মাস, করোনা তো চলছেই, এবং তখন বাজার হাট কিছুটা খোলা। তো যথারীতি উনি তো ওই সকালবেলা মোবাইল চার্জ দিতে আসছেন, এবং ওই চান করার সময় গরম জল বালতি করে করে নিয়ে যেত, মা আর বা মেয়ে আর বাবাতে মিলে ওই একটাই গরম জলের বালতিতে করে চান করে দিত, মানে খুবই জোড়াতাপ্পি দিয়ে সংসারটা চলতো। তো রোজ সকালবেলা এসে ওই সুমন সুমন করে ডাকতো, মানে ওটা বাঁধা ধরা চলতো। ডিসেম্বর মাসে, 2020 ডিসেম্বর মাসে একদিন শুনলাম অঞ্জনদা নাকি মারা গেছে। ওনার খুব রাত্রিবেলা না, বিকেলবেলার দিকে, আগের দিন যেদিকে মারা গেছে তার আগের দিন বিকেলবেলার দিকে খাওয়া দাওয়ার পরে ওই দুপুর বা বিকেলের দিকে ওনার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এবং অল্প বিস্তর জ্বরও ছিল। তখন ওর মেয়ে পাড়ার ছেলেদের ডেকে মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিল, এবং মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করার পর ধরা পড়লো, করোনা টেস্টে ধরা পড়লো ওনার করোনা হয়েছে। এবং একটা রাত উনি ছিলেন, পরের দিন সকালের দিকেই 9টা সাড়ে 9টার সময় বাড়িতে ফোনে খবর এলো, ওই টুয়ার কাছে খবর এলো যে তার বাবা চলে গেছে, মারা গেছে। আবার ও তো একা, তখন পাড়ার ছেলেদের জড়ো করে গেল, কিন্তু করোনা হয়েছে, বডি তো দেবে না, তো ওরাই মানে হসপিটাল থেকেই ওদের যা কাজ করলো।
তো সে তো একা হয়ে গেল, থাকতে লাগলো। জানো, সপ্তাহখানিক গেছে, যাওয়ার পর আমি আমি 7টা নাগাদই উঠি। 7টা নাগাদ উঠে আমি দাঁত মাজছি, বেসিনে দাঁত ব্রাশ করছি। এমন সময় সুমন সুমন সুমন, আমি না চমকে উঠলাম। কে ডাকছে? গলাটা তো অঞ্জনদার মতনই, তাহলে অন্য কেউ ডাকছে সুমনের নাম করে। তখন কোনো রকমে মুখটা ধুয়ে, উনি কিন্তু ক্রমাগত ডেকে যাচ্ছেন, এবং ওই সুমন নামক ছেলেটি সে শুনতে পাচ্ছি কিনা জানি না, আর শুনতে পেলেও কি ব্যাপার জানি না, কিন্তু আমার কানে এলো। তখন আমি দৌড়ে দৌড়ে গিয়ে এই জানলাগুলো যে আছে আমাদের, দেখতে পাচ্ছ এই জানলাগুলো দিয়ে তো দেখা যায়, তো ওই জানলা দিয়ে ওই শেষের জানলাটা যেখানে ওই নীল ব্যাগটা দেখতে পাচ্ছ, সেইখানে ওই পাশে যে জানলাটা দিয়ে আমি দেখলাম। কি দেখলাম যেন? অঞ্জনদা দাঁড়িয়ে আছে, মাথায় অল্প টাক, মুখটুকু দেখতে পেলাম, আর শরীরের এই অংশ তলাটুকু কি জানি না, দাঁড়িয়ে আছে। ওই একটা গরম, ওই শেষের দিকে পড়তে একটা গরম গেঞ্জি টাইপের, মানে কটসুলের গেঞ্জি টাইপের, ওপর ব্রাউন কালারের, ওইটা শুধু এই পোর্শনটুকু আমি দেখতে পেলাম, আর টাক মাথাটা, মুখটা, তলার দিকটা না হেজি, কিছু নেই, মানে কিছুই নেই, মানে রাস্তা, মানে প্লেন, মানে কিছু ট্রান্সপারেন্ট যাকে বলতে পারো। আমার ডাকছে জানো, আমি দৌড়ে দৌড়ে সে আমার স্বামীকে, সেটা বলবো একটা ভয়াবহ ব্যাপার, তো আমি তখন আমার স্বামীকে দৌড়ে দৌড়ে ডাকতে এলাম যে দেখো দেখো অঞ্জনদা দাঁড়িয়ে আছে ওখানে। বলতে বলতে এসে দেখি না, নেই, অঞ্জনদা আর নেই। মানে কীরকম ঘটনা বলো তো তুমি, মানে এটা তো যে কেউ শুনলে তা বিশ্বাস করবে না। এবং আমার স্বামীও বললো সুমন ডাক্তার, সেও নাকি শুয়ে শুয়ে শুনেছে, কিন্তু যে সুমন, সে যে কেন শুনতে পেল না কে জানে। তাকে আমার বর পরে জিজ্ঞাসা করেছে, এই তোকে ডাকছিল সকালবেলা সুমন সুমন করে, তুই শুনতে পাসনি? তখন বলে, কে ডাকছিল? আমি তো শুনতে পাইনি, আমাকে তো সুমন একমাত্র ডাকতো, ওই টুয়ার বাবা, আর কে ডাকবে সকালবেলা এসে ওইরকমভাবে। তখন আমার বর আর সেই মানে কথাটা আর ভাঙিনি, বাচ্চা ছেলে তো অত ভয় পেতে পারে। তারপরে ডিসেম্বরে তো এই ঘটনাটা হলো, টুয়া একা থাকতে আরম্ভ করলো। তখন ও রান্না বান্না বাজারের আর দায়িত্ব নেয় না, কি করবে, একা একা স্টোভে ওই চাটা টুকটাক করে নিত, আর আমাদের কাছে একটা হোম ডেলিভারি আছে, সেখান থেকে ও একবেলাই খাবার নিত, ওই একবেলা দুবেলাও, একবেলার খাবারটাকেও দুবেলা ভাগ করে খেয়ে নিত, আর বিকেলবেলা বেরিয়ে ওই টিউশন করতে যেত, ওইখান থেকে চা ফা তো জুটেই যেত এরকম করে, কারণ ওরা চলবে কী করে, ওকে তো টিউশন করতেই হবে। মার্চ মাসে, মানে 2020 চলে গেল, এবার 2021-এর মার্চ মাসে একদিন শুনলাম টুয়া খুব অসুস্থ, এবং যথারীতি বা পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলো, এবং ধরা পড়লো যে ওর টিবি হয়েছে। ওকে নিয়ে আবার সে মেডিকেল কলেজ হসপিটালে যাওয়া হলো, এবং যাবতীয় টেস্ট করা হলো, করে দেখা গেল ওর টিবি হয়েছে। তখন সে আর হসপিটালে থাকতে, যদিও হসপিটালে থাকলেই ও ভালো করতো, হসপিটালে থাকতে সে রাজি হলো না, ও বাড়িতে চলে এলো। চলে এসে ওই হোম ডেলিভারির খাবারটাই, ও তখন তো আর রাস্তায় বেরোচ্ছে না, টিবি হয়েছে, ছাত্রছাত্রীও পড়া যেতে পারছে না। কিছুদিন ও অর্থ যা ছিল সেই দিয়ে ওই হোম ডেলিভারিটা লোকটার কাছে কিনে খাচ্ছিল, পরে আবার ও খাবার নিতে পারছে না কারণ টাকা পয়সা নেই। তখন দয়াবশত ওই পরিবারটা, মানে যাদের হোম ডেলিভারি, একটা পরিবার, মা বাবা ছেলে, ছেলেটির বাবা, মানে 4 জনের সংসার, তারা তাকে বিনে পয়সায় খাবার দিত, যাকে টিবি রুগী খেতে পারবে না, খেতে দিত। একদিন টুয়াও চলে গেল, ও আবার সজ্ঞানে চলে গেল। দুপুরবেলা যখন খাবার দিতে গেছে লোকটা, তখন দেখছে, ছেলেটি যখন খাবার দিতে গেছে তখন দেখছে টুয়া শুয়ে আছে। তখন ও নাকি বলেছে, দিদি তুমি ওঠোনি আজকে? তখন বলে, আজকে আমার শরীরটা ভালো না, উঠতে পারছি না, তুই খাবারটা টেবিলে রেখেছে, আমি একটু পরে হাত মুখ ধুয়ে খাচ্ছি। মানে চান টানও করেনি কিছুই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ কিছুই হয়নি, ব্যাস ওইটুকুনি। তারপরে কী কারণে, হয়তো শরীর খারাপ বলেই হয়তো ও ঢুকতো না, যেহেতু টিবি রুগী, ও বাইরের
একটা টেবিলের মতন রাখা ছিল, ওখানে খাবারটাকে রেখে দিয়েও চলে আসতো, মুখে মাস্ক টাস্ক পরে এসে আবার এ করতো। তো যেহেতু শরীর খারাপ, ও উঠতে পারিনি, ও বিকেলবেলা গেল, আর একবার দেখা করতে গেল, দেখে আসি তো। দেখে খাবার সেরকমই পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। তখন সে পাড়ার ছেলেদের জড়ো করে দেখলো যে সত্যি কোনো সারা শব্দ নেই। আবার সেই ডাক্তারকে, যে বাবার সময় এসেছিল না, হ্যাঁ তখন না, যে ও হ্যাঁ বাবার সময় এসেছিল, সেই ডাক্তারকে ডেকে আনা হলো। সে বলল অলরেডি দুপুরেই সে এক্সপায়ার্ড হয়ে গেছে। আবার সেই ডেথ সার্টিফিকেটের ব্যাপার, এই সব দৌড়ঝাঁপ করে টুয়াকে দাহ করা হলো। কে দাহ করবে? ওর সেই ওর মোবাইল থেকে ফোন নাম্বার ঘেটে ঘেটে, ওর বরের নাম ছিল ওসমান, তাকে ফোন করা হলো। তার বর, মেয়ে, সবচেয়ে বড় মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে এতদিনে, সেই মেয়ে, জামাই, এবং তারপরে আরও 4টে ছেলে, 3টে ছেলে, হ্যাঁ 4টে ছেলে, তারা সব এলো। এবং তার বর নাকি মানে হিন্দু মতেই তার সৎকার হয়েছে মুখে আগুন দিয়ে। কে করবে? বর, এখন ওকে ওই বরকেই সেটা করতে হবে, কেউ তো আর নেই। এই যে এই এতটা স্ট্রাগল মেয়েটা করলো, ওর মা কিন্তু কোনো সম্পর্ক রাখেনি, না রেখেছিল তার বরের সঙ্গে, না রেখেছিল এই রুগ্ন মেয়েটার সঙ্গে। অবশ্য রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক, সে তো মানুষের মতন মানুষ করতে চেয়েছিল। কিন্তু উনিও তো একটা অন্যায় করেছিলেন, উনি তো ওনার স্বামী থাকতে একটি পরপুরুষের সঙ্গে চলে গেছিল, সেটাও তো বড় অন্যায়। সেই অন্যায়টা ভেবে কিন্তু তার মেয়ে যখন অসুস্থ, সে তো শুনছে, কারণ তার যে এখনকার বর, তার তো আমাদের শিয়ালদাতেই হোটেল, সে তো জানতে পারছে, কোনো খোঁজ খবর নেয়নি। কি নিষ্ঠুর মা রে বাবা। গেল, জানো যেই ঘরটাতে ওরা থাকতো, বাবাতে আর মেয়েতে, সেই ঘরটা বাড়িওয়ালারা যখন সিঁড়ি দিয়ে নেমে, মানে সিঁড়িটা আছে না, সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে, মানে যখন বেরোবে তারা গেট দিয়ে, তার পাশেই ছিল ওদের এই ঘরটি। ওরা দরজা মানে তার ভেবেছিল যে 1 বছর পর ঘর তালা দিয়ে রেখেছিল, 1 বছর পর ওইটা খুলবে, খুলে ওরা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, একটা পুজো আচ্ছা করবে, জার্মস মুক্ত করবে, রং টং করবে। জানো, ভয় খুলতে পারেনি। যখনই যাতায়াত করতো না, দেখতো বাবার মেয়ে নাকি গল্প করছে ঘরে বসে, যেমন একটি পুরুষ কণ্ঠ, একটু একটা নারী কণ্ঠ হাহা করে হাসছে, এবং অবিকল টুয়ার গলা এবং টুয়ার বাবার গলা। আজও যেন 2021-এ সব হয়ে গেছে, আজও তারা ঘরটা খুলে মেরামত করতে পারেনি। আমিও যখন ওখান দিয়ে পাস করি না, ভয় ভয় ঘরটার দিকে তাকাই, ঘুটঘুটে অন্ধকার, সেই 4-5 বছর আগেকার সেই নোংরা পর্দাটা তো নোংরা হয়ে গেছে, শুধু জানলাটুকু আমি দেখতে পাই, বা মানে বাইরে থেকে, রাস্তা থেকে জানলাটা দেখা যায়। যদিও আমি কানে কোনো দিন শুনিনি যে বাবা মেয়ে গল্প করছে, কিন্তু বাড়িওয়ালারা শুনেছে, এবং তারা পাড়ার অনেককে ডেকে শুনেওছে। সন্ধ্যের দিকেই নাকি তাদের গল্প গুজব বাড়ে। ভাবো কি অস্বাভাবিক ঘটনা না? এমনও হয়, কিন্তু তোমরা বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, আমার কিছু করার নেই, শরীরটা ভালো না, তো তাই জন্য না। তো আজকে এই সত্যি কাহিনীটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ জানিও, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, এবং যারা করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাত ধরে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।